আজকের বিষয় স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষ। প্রথমে এদের সংজ্ঞা জানব। প্রথম নিচ্ছি স্থিতিস্থাপক সংঘর্ষ বা যেটাকে বলা হচ্ছে ইলাস্টিক কলিশন। এটার দুটো শর্ত। প্রথম শর্ত হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকবে, আর দ্বিতীয় হচ্ছে গতিশক্তি সংরক্ষিত থাকবে। অর্থাৎ এর সংজ্ঞা আমরা এরকম নিতে পারি: বাহ্যিক বলের অনুপস্থিতিতে যদি কোনো সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরের মোট ভরবেগ হয়, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকে, এবং সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি একই হয় বা সংরক্ষিত থাকে, সেই রকম সংঘর্ষকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারি। দ্বিতীয় আমরা নেব অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ওপরের দুটো শর্ত ছিল, এক্ষেত্রে একটি শর্ত মেনে চলবে, সেটা হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু দ্বিতীয় যে শর্তটা আছে গতিশক্তি এক্ষেত্রে অসংরক্ষিত। অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকলেও কী হবে, গতিশক্তিটা সংরক্ষিত থাকবে না। তাহলে এর সংজ্ঞা নিতে পারি: বাহ্যিক বলের অনুপস্থিতিতেও যে সংঘর্ষে বস্তুসমূহের গতিশক্তির বিনাশ হয়, অর্থাৎ মোট গতিশক্তি সংরক্ষিত বা অপরিবর্তিত থাকে না, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। বাস্তবে প্রায় অধিকাংশ সংঘর্ষই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। বাস্তবে স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ পাওয়া খুব জটিল বা মুশকিল। বিভিন্ন শর্ত আরোপ করে সেটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের সাথে তুলনা করতে পারি মাত্র। তাহলে এবার যদি আমরা একটা এক্সাম্পল নেই স্থিতিস্থাপক সংঘর্ষের বা ক্যালকুলেশনটা করি, ধরে নিচ্ছি একমাত্রিকের ক্ষেত্রে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ নেব। তাহলে ওয়ান ডাইমেনশনালে আমরা নেব স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি দুটি বস্তু আছে, একটার ভর আছে m1, আর একটা বস্তু নিচ্ছি যেটার ভর আছে m2। এবার m1 এর বেগ আছে u1, m2 এর বেগ আছে u2। এবার তাহলে m1 এর ভরবেগ লিখতে পারবো আমরা m1 u1, m2 এর ভরবেগ হয়ে যাবে m2 u2। গতিশক্তি হবে হাফ m1 u1 স্কোয়ার, এর গতিশক্তি হবে হাফ m2 u2 স্কোয়ার। তাহলে মোট ভরবেগ যদি বের করি পাবো হচ্ছে m1 u1 প্লাস m2 u2, এবং মোট গতিশক্তি যদি বের করি তার রাশিমালা হবে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। একইভাবে এবার এরা ধরে নিচ্ছি সংঘর্ষ করেছে, এটা m1 এটা m2, সংঘর্ষ করবার পর এরা ছিটকে গেছে। তো সেক্ষেত্রে ভরের কোনো পরিবর্তন হবে না আমরা জানি, কিন্তু এদের বেগের পরিবর্তন হয়েছে। এটা ধরে নিচ্ছি v1 আছে, এটা ধরে নিচ্ছি v2 আছে। তাহলে এটার ভরবেগ হবে m1 v1, এটার ভরবেগ হবে m2 v2, এটার গতিশক্তি হবে হাফ m1 v1 স্কোয়ার, এটার গতিশক্তি হবে হাফ m2 v2 স্কোয়ার। তাহলে মোট ভরবেগ হয়ে যাবে m1 v1 প্লাস m2 v2, এবং মোট গতিশক্তি হয়ে যাবে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘর্ষ আছে তাই শর্ত নিতে পারি। প্রথম শর্ত হচ্ছে ভরবেগ সংরক্ষিত। তাহলে এই শর্ত অনুযায়ী সংঘর্ষের আগের মোট ভরবেগ সমান সংঘর্ষের পরের মোট ভরবেগ, অর্থাৎ আমরা সমীকরণ নিতে পারবো m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, और এখান থেকে আমরা ওয়ানগুলোকে একদিকে রাখছি, এটা হয়ে যাবে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু লিখতে পারবো m2 v2 মাইনাস m2 u2, और m1টা যদি কমন নেই পেয়ে যাব m1 u1 মাইনাস v1 ইকুয়ালস টু m2 কমন নিলে
V2 মাইনাস U2, এটাকে ধরে নিচ্ছি আমরা 1 নাম্বার সমীকরণ। এবার দ্বিতীয় শর্ত যদি আমরা নেই 2 নাম্বার, অর্থাৎ গতিশক্তি সংরক্ষিত, তাহলে এটা নিলে পেয়ে যাব গতিশক্তি সংঘর্ষের আগের মোট গতিশক্তি সমান সংঘর্ষের পরের মোট গতিশক্তি, অর্থাৎ লিখতে পারবো হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান লিখতে পারবো হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। অ্যারেঞ্জ করলে পাবো, বোথ সাইড হাফটা ক্যান্সেল করে দিচ্ছি, m1 যদি কমন নেই, এখানে m1 আছে এখানে m1 আছে, অর্থাৎ u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারবো m2 ইন্টু v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। অ্যারেঞ্জ করলে পাবো m1 ইন্টু v1 মাইনাস u1 মাইনাস v1 ইন্টু u1 প্লাস v1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিচ্ছি, ইকুয়ালস টু লেখা যেতে পারে m2 ইন্টু v2 মাইনাস u2 ইন্টু v2 প্লাস u2। এটা 2 নাম্বার সমীকরণ নিচ্ছি। এখন 1 নাম্বার সমীকরণ থেকে দেখতে পাচ্ছি m1 ইন্টু u1 মাইনাস v1 ইকুয়ালস টু হচ্ছে m2 ইন্টু v2 মাইনাস u2, অর্থাৎ যদি আমরা 1 নাম্বার সমীকরণ ব্যবহার করি সেক্ষেত্রে এখানে বোথ সাইডে এই ফার্স্ট টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে হচ্ছে u1 প্লাস v1 ইকুয়ালস টু v2 প্লাস u2। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ নিচ্ছি। তাহলে এই 3 নাম্বার সমীকরণ থেকে সংঘর্ষের আগে দুটো বেগ u1 আর u2 আমাদের জানা আছে, আমাদের লক্ষ্য হচ্ছে সংঘর্ষের পরের বেগটা নির্ণয় করা। সংঘর্ষের পরের বেগ হচ্ছে v1 এবং v2। তাহলে এই 3 নাম্বার সমীকরণ থেকে যদি আমরা v2টা বের করে 1 নাম্বার সমীকরণে বসিয়ে দেই, আমরা v1টা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে লিখতে পারি v2 সমান হয়ে যাবে u1 প্লাস v1 মাইনাস u2। এটা 4 নাম্বার নিচ্ছি। তাহলে 1 নাম্বার সমীকরণে রিপ্লেস করলে পাবো, তাহলে 1 নাম্বার সমীকরণ আছে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু m2 v2 মাইনাস m2 u2। এটা আসছে হচ্ছে 1 নাম্বার সমীকরণ থেকে। 1 নাম্বার সমীকরণে আমরা বসাবো হচ্ছে v2 সমান u1 প্লাস v1 মাইনাস u2, এটা রিপ্লেস করব। তাহলে এটাকে যদি রিপ্লেস করি পেয়ে যাব m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু m2 ইন্টু v2 বসবে u1 প্লাস v1 মাইনাস u2 মাইনাস m2 u2, और এখান থেকে লিখতে পারবো m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু m2 u1 প্লাস m2 v1 মাইনাস m2 u2 মাইনাস m2 u2, और সমাধান করলে পাবো, যেহেতু আমরা v1টা নির্ণয় করতে চাইছি তাই v1টা বাম পাশে রাখবো। তাহলে এটাকে লিখতে পারি আমরা m1 v1 মাইনাস অফ মাইনাস m2 v1 ইকুয়ালস টু রাখছি m2 u1, এখান থেকে চলে যাবে এটা মাইনাস অফ 2 ইন্টু m2 u2, এখানে এই টার্মটা আছে m1 u1, ওপাশে গেলে মাইনাস অফ m1 u1, और অ্যারেঞ্জ করলে পাবো v1টা কমন নিয়ে নিচ্ছি, মাইনাসটা কমন নিতে পারি, এটা হয়ে যাবে m1 প্লাস m2, এটা মাইনাসটা নিয়ে এলে পাবো মাইনাস কমন রাখলে এটা পেতে পারি m1 মাইনাস m2 ইন্টু u1 মাইনাস অফ 2 m2 u2, और মাইনাস ক্যান্সেল করছি বোথ সাইড, অর্থাৎ v1 ইকুয়ালস টু লিখতে পারবো আমরা m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2 ইন্টু m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। এটা আসবে v1 এর রাশিমালা। অনুরূপভাবে যদি আমরা v2টা ক্যালকুলেশন করতে চাই
v2 ক্যালকুলেশনের জন্য কিছু না, একের জায়গায় আমরা 2 রিপ্লেস করব, অর্থাৎ এই সমীকরণ থেকে সিমিলারলি আমরা লিখতে পারবো v2 ইকুয়ালস টু m2 মাইনাস m1, নিচে কোনো চেঞ্জ আসবে না, m1 প্লাস m2ই রাখবো, ইন্টু u2 প্লাস 2 ইন্টু m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2। এটা ধরে নিচ্ছি 5 নাম্বার সমীকরণ, এটা ধরে নিচ্ছি 6 নাম্বার সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কিছু বিশেষ ক্ষেত্র নিতে পারি। প্রথম ধরে নিচ্ছি m1 সমান যদি m2 হয়, অর্থাৎ যে দুটো বস্তু সংঘর্ষ করছে তাদের ভরটা সমান, m1 সমান m2 সমান যদি m ধরি, এরা ধরে নিচ্ছি পরস্পর সংঘর্ষ করছে। সেক্ষেত্রে যদি আমরা 5 নাম্বার সমীকরণে মান বসাই, সেক্ষেত্রে পেয়ে যাব ফার্স্ট টার্ম 0 হয়ে যাচ্ছে, সেকেন্ড টার্ম থাকবে, লিখতে পারবো 2 ইন্টু m বাই m প্লাস m, অর্থাৎ উপর নিচে 2m ক্যান্সেল হয়ে যাচ্ছে, পেয়ে যাব v1 সমান u2। একইভাবে যদি আমরা 6 নাম্বারে এই মানটা বসাই, সেক্ষেত্রে পেয়ে যাব ফার্স্ট টার্মটা 0 হয়ে যাচ্ছে, সেকেন্ডটা থাকবে, অর্থাৎ v2 ইকুয়ালস টু 2 ইন্টু m বাই m প্লাস m, অর্থাৎ এটা ক্যান্সেল হচ্ছে, u2টা পড়ে থাকছে। এইটাকে আমরা লিখতে পারবো, সরি এইটা u1 হবে, এটা হয়ে যাবে u1। অর্থাৎ যদি দুটো বস্তুর ক্ষেত্রে ভর সমান হয়, অর্থাৎ অনুরূপ দুটো বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয় স্থিতিস্থাপক, সেক্ষেত্রে তাদের বেগের বিনিময় ঘটবে, অর্থাৎ প্রথম বস্তুর বেগটা দ্বিতীয় বস্তু লাভ করবে এবং দ্বিতীয় বস্তুর বেগটা প্রথম বস্তু লাভ করবে। 2 নাম্বার নিতে পারি, ধরে নিচ্ছি কণা দুটির ভর সমান, অর্থাৎ m1 সমান m2 সমান m নিচ্ছি, এবং শুরুতে দ্বিতীয় বস্তুটা গতিহীন, অর্থাৎ u2 ইকুয়ালস টু 0 ধরে নিচ্ছি। একটা বস্তু স্থির অবস্থায় আছে দ্বিতীয়টা, এবং তাকে প্রথম বস্তুটা এসে সংঘর্ষ করছে। তাহলে এই শর্তটা যদি আমরা 5 নাম্বারে বসাই, পেয়ে যাব এখানে এই ফার্স্ট টার্মটা 0 এবং এক্ষেত্রে u2টাও 0, তাই এটাও 0, অর্থাৎ এক্ষেত্রে v1 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। আর যদি এটা 6 নাম্বার ইকুয়েশনে বসাই, সেক্ষেত্রে পেয়ে যাব ফার্স্ট টার্ম 0 হয়ে যাচ্ছে, সেকেন্ড টার্মে পাবো 2 ইন্টু m বাই 2m, ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকবে হচ্ছে v2 ইকুয়ালস টু u1। অর্থাৎ এক্ষেত্রে যে বস্তুটা গতিশীল অবস্থায় ছিল সে স্থির হয়ে যাবে, এবং যে স্থির অবস্থায় ছিল সে গতিশীল অবস্থায় আসবে, এবং প্রথম বস্তুর যা বেগ ছিল দ্বিতীয় বস্তু সেই বেগটা লাভ করবে। তারপরে শর্ত 3 নাম্বার শর্ত নিতে পারি, কণা দুটির ভর অসমান, শুরুতে দ্বিতীয় কণাটা গতিহীন, অর্থাৎ আমরা লিখতে পারবো m1 নট ইকুয়ালস টু যদি m2 হয় এবং শুরুতে দ্বিতীয় কণাটা গতিহীন, মানে u2 ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে 5 নাম্বার ইকুয়েশনে এই টার্মটা থাকবে না, 6 নাম্বার ইকুয়েশনে প্রথম টার্মটা থাকবে না, পড়ে থাকবে শুধু এটা। তাহলে v1 ইকুয়ালস টু হয়ে যাবে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1, এবং এটার ক্ষেত্রে থাকবে v2 ইকুয়ালস টু 2 m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1। এটা আসবে 3 নাম্বার কেস। 4 নাম্বার কেস নিতে পারি, প্রথম কণাটি অত্যন্ত ভারী এবং শুরুতে দ্বিতীয় কণাটা গতিহীন, অর্থাৎ m1 গ্রেটার দেন m2। উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি একটি সাইকেল আরোহীর সাথে একটি ট্রাকের সংঘর্ষ হচ্ছে। তাহলে প্রথম বস্তুটা যদি ট্রাক হয়, দ্বিতীয়টা যদি সাইকেল আরোহী হয়, তাহলে সাইকেল আরোহীর রেসপেক্টে ট্রাকের ভরটা অনেক বেশি, তাই এক্ষেত্রে আমরা m1 গ্রেটার দেন m2 নিচ্ছি, এবং শুরুতে দ্বিতীয়টা অর্থাৎ লোকটা ধরে নিচ্ছি দাঁড়িয়ে আছে বা স্থির অবস্থায় আছে, অর্থাৎ u2 ইকুয়ালস টু 0। তাহলে এই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি m1 মাইনাস m2, এটা নিয়ারলি ইকুয়ালস টু হয়ে যাবে m1, এবং m1 প্লাস m2 এটাও নিয়ারলি ইকুয়ালস টু লিখতে পারবো আমরা m1। তাহলে এইটা যদি আমরা 5 আর 6তে বসাই, সেক্ষেত্রে v1 নিয়ারলি ইকুয়ালস টু হয়ে যাবে u1, এবং v2 নিয়ারলি ইকুয়ালস টু হয়ে যাবে 2 ইন্টু u1। অর্থাৎ প্রথম যে ট্রাকটা নিচ্ছিলাম বা প্রথম বস্তুটা যে বেগে চলছিল সে বেগেই চলবে, দ্বিতীয় বস্তু অর্থাৎ সাইকেল আরোহীকে যে বেগে সংঘর্ষ করবে, সাইকেল আরোহী ঠিক তার দ্বিগুণ বেগে কী হবে, ছিটকে যাবে বা গতি অর্জন করবে। লাস্ট 5 নাম্বার শর্ত আমরা নিতে পারি। 5 নাম্বার হচ্ছে দ্বিতীয় কণাটি অত্যন্ত ভারী, অর্থাৎ m2 গ্রেটার দেন m1, এবং শুরুতে গতিহীন, অর্থাৎ u2 ইকুয়ালস টু 0। ধরে নিচ্ছি একটি গাড়ি যদি একটি গাছে গিয়ে ধাক্কা মারে বা কোনো পাঁচিলে গিয়ে ধাক্কা মারে, তার ক্ষেত্রে কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা নিতে পারি m1 মাইনাস m2 নিয়ারলি ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস m2, এবং
m1 প্লাস m2 ইকুয়ালস টু আমরা নিতে পারি নিয়ারলি ইকুয়ালস টু m2, এবং এইটা যদি আমরা 5 নাম্বার আর 6 নাম্বার সমীকরণে বসাই সেক্ষেত্রে v1 নিয়ারলি ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস u1, অর্থাৎ প্রথম বস্তুটা যে বেগে গিয়ে ওই দ্বিতীয় বস্তুকে ধাক্কা মারবে সে বেগেই সে ফিরে আসবে বিপরীত দিকে, কারণ এখানে v1 সমান মাইনাস u1, যে বেগে ধাক্কা দেবে সেই বেগেই কী হবে, ওটা বিপরীত দিকে ছিটকে আসবে বা ফিরে আসবে। এবং দ্বিতীয় বস্তু যেহেতু গাছ বা দেওয়াল ছিল সেটার কোনো মুভমেন্ট হবে না, তাই তার বেগটা আমরা 0 নিতে পারি। এই পুরোটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। নেক্সট আমরা দ্বিমাত্রিক তলে স্থিতিস্থাপক সংঘর্ষটা আলোচনা করব। দ্বিমাত্রিকে আলোচনা করবার জন্য ধরে নিচ্ছি আমরা এক্ষেত্রে দুটো কোঅর্ডিনেট আছে, এটা মূলবিন্দু নিচ্ছি, এটা এক্স অক্ষ, এটা নিচ্ছি ওয়াই অক্ষ। এবার কোনো একটা সময় প্রথম বস্তুটা এখানে আছে, বস্তুটার বেগটা ধরে নিচ্ছি এই বরাবর আছে, এইটার বেগ আমরা u1 নিয়ে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি u1 আছে। এবার এটা ধরে নিচ্ছি অনুভূমিকের সাথে কোনো একটা কোণে আছে, যেহেতু প্রথম বস্তু নিচ্ছি অনুভূমিকের সাথে ধরে নিচ্ছি এর কোণটা আছে θ1, তাহলে এটা যদি θ1 হয় এই বরাবর এর আর একটা উপাংশ আসবে, তাহলে অনুভূমিক দিকে এটাকে u1x নিচ্ছি, উলম্ব দিকে এটাকে u1y নিচ্ছি। তাহলে সমীকরণ অনুযায়ী লিখতে পারবো u1x ইকুয়ালস টু u1 cos অফ θ1 এবং u1y ইকুয়ালস টু লিখতে পারবো u1 sin অফ θ1। একইভাবে এখানে যদি আর একটা বস্তু থাকে, ধরে নিচ্ছি এই অবস্থানে বস্তুটা আছে, এর বেগটা ধরে নিচ্ছি এই বরাবর আছে, এটা ধরে নিচ্ছি u2 আছে, তাহলে এটাকেও উপাংশে আমরা ভাঙতে পারবো। তো সেক্ষেত্রে কোণের প্রয়োজন, কোণটা ধরে নিচ্ছি আছে θ2, তাহলে এটা যদি θ2 হয় অনুভূমিক দিকে উপাংশটা থাকবে u2x, উলম্ব দিকে থাকবে u2y। তাহলে আবার আমরা লিখতে পারবো u2x ইকুয়ালস টু u2 cos θ2 এবং u2y ইকুয়ালস টু u2 sin θ2। এবার ধরে নিচ্ছি কোনো একটা জায়গায় গিয়ে এদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ এটা এই বরাবর যাওয়ার চেষ্টা করবে এবং এটাও এই বরাবর যাবে, তাহলে বলতে পারি এই বিন্দুতে এদের সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষ হওয়ার পর এরা ছিটকে গেছে, ছিটকে গিয়ে নতুন অবস্থান পাবে। ধরে নিচ্ছি এখানে আছে m2 বস্তুটা, এটা m1 আছে, এটা m2 আছে, এটা m2টা, এবং এখানে ধরে নিচ্ছি আছে m1টা। এবার m2টা যে বেগটা পেয়েছে সেটা v2 নিচ্ছি, m1টা যে বেগ পেয়েছে সেটাকে আমরা v1 নিচ্ছি। তাহলে এটাকে আমরা উপাংশে ভাঙতে পারবো, তাহলে উপাংশে ভাঙলে এটারও দুটো উপাংশ আমরা নিচ্ছি, তাহলে এটা যেহেতু v2 আছে এই অ্যাঙ্গেলটা আমরা নিচ্ছি φ2, তাহলে এটা নিব v2x, এটা হয়ে যাবে v2y। একইভাবে v1টাকে যদি উপাংশে ভাঙি সেক্ষেত্রে এই বরাবর আসবে, এটাকে φ1 নিচ্ছি v1x, ঠিক এর উলম্ব দিকে আসবে v1y। তাহলে সমীকরণ লিখতে পারবো v2x ইকুয়ালস টু v2 cos φ2 v2y ইকুয়ালস টু v2 sin φ2। একইভাবে v1x ইকুয়ালস টু হবে v1 cos φ1 এবং v1y ইকুয়ালস টু v1 sin অফ φ1। এবার যেহেতু এদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, তাই একমাত্রিকেও ভরবেগটা সংরক্ষিত থাকবে, দ্বিমাত্রিকেও সংরক্ষিত থাকবে, তাই আমরা সমীকরণ লিখতে পারি ভরবেগ সংরক্ষণ থেকে। এবার প্রথম বস্তুর ভরবেগ ইকুয়ালস টু দ্বিতীয় বস্তুর ভরবেগ হবে, প্রথম বস্তুর সংঘর্ষের আগে ভরবেগ সমান পরে হবে, সেইভাবে আমরা নিতে পারি। অর্থাৎ আমরা ভরবেগ সংরক্ষণ থেকে নিতে পারবো m1 u1x প্লাস m2 u2x, অর্থাৎ x অক্ষ বরাবর নিচ্ছি, এই দুটো বেগ আছে তাহলে এর সাথে ভর গুণ করলে ভরবেগ পেয়ে যাব, ইকুয়ালস টু হয়ে যাবে x অক্ষ বরাবর m1 v1x প্লাস m2 v2x, এটা এক নাম্বার সমীকরণ নিচ্ছি। একইভাবে y অক্ষ বরাবর আমরা নিতে পারি m1 u1y প্লাস m2 u2y ইকুয়ালস টু m1 v
1y প্লাস m2v2y, এটা নিচ্ছি 2 নম্বর সমীকরণ। এইবার আমরা গতিশক্তি নেব। গতিশক্তির ক্ষেত্রে উপাংশ ভাঙার প্রয়োজন নেই, কারণ গতিশক্তির ক্ষেত্রে যেহেতু শক্তিটা স্কেলার রাশি আর ভরবেগটা ভেক্টর রাশি, ভরবেগের ক্ষেত্রে x অক্ষ y অক্ষ নেওয়ার প্রয়োজন আছে, কিন্তু গতিশক্তির ক্ষেত্রে আমরা সেটা নেব না। তাহলে 3 নম্বর সমীকরণ নিতে পারি, সংঘর্ষের আগে মোট গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান লিখতে পারবো হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এটা 3 নম্বর সমীকরণ। তাহলে এই 3টা সমীকরণকে সমাধান করে দ্বিমাত্রিক তলে যেরকমই সমস্যা হোক না কেন সেটাকে আমরা সমাধান করতে সক্ষম। তো এই 3টা সমীকরণ সেট করতে পারলেই সেটা সমাধান হয়ে যাবে। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল নিই, ধরে নিচ্ছি একটি বস্তু আছে যার ভরটা আছে 3m। এবার এই বস্তুটা এই দিক বরাবর গেছে, কোনো একটা বিন্দুতে কী হয়েছে, বস্তুটা ভেঙে গেছে। অর্থাৎ এখানে যদি বিস্ফোরণ হয়, বিস্ফোরণ হওয়ার পর ধরে নিচ্ছি এটা 3টা টুকরোতে ভেঙে গেছে, প্রথমটাও m, দ্বিতীয়টাও m এবং তৃতীয়টাও m। অর্থাৎ সমভরের 3টা টুকরোতে কী হয়েছে, বস্তুটা ভেঙে গেছে। এবার যদি 3m ভরের যে বস্তুটা নিচ্ছি তার বেগটা ধরে নিচ্ছি u, এবং ভেঙে যাওয়ার পর এই কোণগুলা যে তৈরি করেছে সেটা ধরে নিচ্ছি 60 ডিগ্রি করে তৈরি করেছে, এবং ওপরের দিকে যে বস্তুটা গেছে তার বেগটা আমরা নিচ্ছি v2, এই বরাবর ধরে নিচ্ছি v1, এই বরাবর ধরে নিচ্ছি v3, অর্থাৎ v1 v2 v3। এর জন্য আমরা ক্যালকুলেশন করে কিছুগুলো জিনিস নির্ণয় করতে চাইছি, কীরকম কী ব্যাপারটা আসবে সেটা দেখব। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এটাকে উপাংশে বিভাজন করব। যদি আমরা এই v2টাকে উপাংশে বিভাজন করি তাহলে v2র দুটো উপাংশ আসবে, একটা আসবে এই দিক বরাবর, আরেকটা আসবে অনুভূমিক দিকে। এটা যেহেতু 60 ডিগ্রি আছে, এই বরাবর আসবে v2 cos 60, বা এটাকে লিখতে পারবো v2/2, এবং উলম্ব দিকে আসবে v2 sin 60, বা এটাকে লিখতে পারবো v2 × √3/2। একইভাবে v3টারও দুটো উপাংশ আসবে, এই বরাবর লিখব v3 cos 60, বা এটা হয়ে যাবে v3/2, এবং এই দিক বরাবর আসবে v3 sin 60, বা লিখতে পারবো v3 × √3/2। তাহলে যদি আমরা y অক্ষ বরাবর ক্যালকুলেশন করি, y অক্ষ বরাবর শুধুমাত্র এই বেগটা আছে আর নিচের দিকে এই বেগটা আছে, তাহলে y অক্ষ বরাবর উপর দিকে ভরবেগ হবে, যেহেতু বস্তুটার ভর m আছে আমরা লিখতে পারবো m × বেগ v2 √3/2, নিচের দিকে হবে m × v3 × √3/2। অর্থাৎ এক্ষেত্রে আমরা m আর √3/2 ক্যান্সেল করছি, অর্থাৎ আমরা দেখাতে পারি v2 সমান v3, অর্থাৎ ওপরে আর নিচে যে বস্তুটা আছে তাদের বেগটা সমান থাকবে, অর্থাৎ ওরা কী হবে, সমান বেগে ছিটকে যাবে। এইবার যদি আমরা x অক্ষ বরাবর ক্যালকুলেশন করি তাহলে x অক্ষ বরাবর সংঘর্ষের আগে বা বিস্ফোরণের আগে ভরবেগ আমরা নিতে পারি 3m × u, এটাকে আমরা p1 নিচ্ছি। সংঘর্ষের পরে ভরবেগ হয়ে যাবে p2 = কত আসবে, v1 এর জন্য ভরবেগ অর্থাৎ v1 × m প্লাস v2/2 × m প্লাস v3/2 × m। এবার দেখা যাচ্ছে এক্ষেত্রে v2 আর v3টা সমান, সেক্ষেত্রে এই v2 আর v3 সমান যদি আমরা v লিখি, লিখতে পারবো p2কে p2 = v1 × m প্লাস v2 v3 যেহেতু সমান আছে, এটা v/2 এটা v/2 হচ্ছে, অর্থাৎ যোগ করলে এটা হয়ে যাবে v × m। তাহলে ভরবেগ সংরক্ষণ অনুযায়ী আমরা লিখতে পারি p1 সমান p2, और লেখা যাবে 3m × u সমান v1 প্লাস v × m, mm ক্যান্সেল করলে পেয়ে যাব v1 প্লাস v = 3u। এটা ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ। নেক্সট আমরা গতিশক্তি সংরক্ষণ লাগাবো। গতিশক্তির সংরক্ষণ নিলে পাবো সংঘর্ষের আগে মোট গতিশক্তি, এটাকে যদি E1 লিখি এটা লিখতে পারবো হাফ × 3m × u², বা এটাকে লিখতে পারি আমরা 3/2 m u²।
একইভাবে সংঘর্ষের পরের গতিশক্তি এটাকে যদি E2 হয়, E2 ইকুয়ালস টু হয়ে যাবে, পুরো বেগটা আছে হাফ এম ইন্টু বেগটা, একটা বেগ আছে V1 আর বাকি দুটো বেগ সমান থাকার জন্য এটাকে আমরা 2V লিখতে পারি, তার হোল স্কোয়ার, বা ভুল হচ্ছে, এটা V1 স্কোয়ার হবে, এটা হয়ে যাবে 2V স্কোয়ার। তাহলে সংরক্ষণ সূত্র অনুযায়ী হবে, যেহেতু E1 সমান E2 হয়, অর্থাৎ সংঘর্ষের আগে মোট গতিশক্তি সমান সংঘর্ষের পরে মোট গতিশক্তি, অর্থাৎ আমরা লিখতে পারবো 3/2 m u স্কোয়ার সমান, এটা লিখতে পারবো হাফ m ইন্টু V1 স্কোয়ার প্লাস 2V স্কোয়ার, और সমাধান করলে পাবো 3u স্কোয়ার ইকুয়ালস টু, হাফ হাফ ক্যান্সেল হয়েছে বোথ সাইড, m ক্যান্সেল করে দিচ্ছি, V1 স্কোয়ার প্লাস 2V স্কোয়ার, এটা হয়ে যাবে 2 নাম্বার সমীকরণ। এবার 1 আর 2কে সমাধান করে আমার যা যা প্রয়োজনীয় হবে বা কোশ্চেনে যদি শর্ত দেওয়া থাকে সেক্ষেত্রে এটাকে আমরা সমাধান করে যা দরকার সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ।